আজকে আমরা দমদমে আমাদের যে ওয়ার হাউস, দক্ষিণ দমদমে 15 নম্বর ওয়ার্ডের সমাধান ভবন, সেখান থেকে এই সাংবাদিক বৈঠকটা করছি। আমার 3 সহকর্মী, দমদম পুরসভার চেয়ারপারসন হরিন্দর সিং, এছাড়াও দক্ষিণ দমদমের 2 গুরুত্বপূর্ণ নেতা রাজু সেন শর্মা এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায়, এরা আমার সঙ্গে এখানে আছেন। আমাদের এটা মূল কথা হচ্ছে যে আমরা আগামী কতগুলোই কথা আপনাদের জানাবো। যে 1 নম্বর কথা হচ্ছে যে কি আমরা এখানে করেছি। আমাদের এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল 1 থেকে 12, যেটা দক্ষিণ দমদমের একেবারে প্রত্যন্ত এলাকায়, সেই স্কুলটা আমরা ইন্টিগ্রেটেড সরকারি স্কুল করতে পেরেছি, সরাসরি সরকারি স্কুল। এবং সেখানে দেখা যাচ্ছে যে অনুন্নত এলাকায় ছেলেমেয়েদের ড্রপ আউট রেট খুবই বেশি ছিল, সেটা এখন মানে প্রায় প্রত্যেক বাড়িতেই এখন পড়াশোনা একটা খুবই চল দেখা যাচ্ছে, এবং সেটা দমদমে সরকারি স্কুলেই হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের এখানে প্রায় সমস্ত স্কুলে, এলাকায় যত স্কুল আছে সবকটা স্কুলই রমরমিয়ে চলছে। কেউ দেখলাম গণমাধ্যমে বলছেন যে কোনো স্কুল নাকি বন্ধ হয়ে গেছে। এটা সর্বৈব মিথ্যা। আমি দরকার হলে আপনারা সেই স্কুলের নাম নিয়ে আসুন, আমি আপনাদের নিজে সে স্কুলে নিয়ে যাব, এবং সেই স্কুলে প্রত্যেক স্কুলেই দেখতে পাবেন যে আমরা ইতিমধ্যেই সব স্কুলে 2টো করে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি পাঠিয়েছি, ঠান্ডা জলের পানীয় পাঠিয়েছি, প্রত্যেকটা স্কুলের সংস্কার করা হয়েছে, প্রায় সবকটা স্কুলে অতিরিক্ত ক্লাসরুম বৃদ্ধি হয়েছে, এমনকি কোনো স্কুলে দোতলা অবধি করা হয়েছে, যেটা স্কুলটা দীর্ঘদিন ধরে একতলা ছিল। দমদম এলাকায় প্রত্যেকটা স্কুলই খুব ভালো চলছে, কলেজগুলোও খুব ভালো। আপনারা জানেন 2 মতিঝিল কলেজ তো আছেই, কমার্স এবং সায়েন্স, এছাড়াও সরোজিনী নাইডু কলেজ, সেটাও খুব ভালো অবস্থায় আছে, সেটা খুবই চলছে। আমরা এখন অবধি এই দমদমে যেটা করেছি সেটা হচ্ছে 2টো হাসপাতাল আমার এলাকায়। একটি মাতৃসদন, যেটা 4 নম্বরে আমাদের এলাকাটার প্রমোদনগর সন্নিহিত এলাকায়, সেখানে একটা চমৎকার হাসপাতাল তৈরি করতে আমরা সেটাকে রেনোভেট করেছি। আর আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে সেখানে প্রচুর আমরা মেশিন দিয়েছি, যার ফলে এটা প্রায় একটা আধুনিক হাসপাতালে পরিণত হয়েছে। আমি দক্ষিণ দমদম পুরসভার কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো যে যখন এই হাসপাতাল দুটো আমরা তৈরি করি, আমার এই দক্ষিণ দমদমের কাউন্সিলরদের নিয়ে সেই হাসপাতাল দুটো এখন সত্যিকারের অর্থে খুবই সচল অবস্থায় আছে। আমরা এই নতুন করে এই নাগেরবাজার বাস স্ট্যান্ডের একটা সংস্কার করেছি, এবং সেই বাস স্ট্যান্ডে যাতে দূরপাল্লার বাস ছাড়ে তার ব্যবস্থাও আমরা করেছি। এখন ট্যুরিজমের জন্যেও এই বাসটা খুবই একটা উল্লেখযোগ্য জায়গায় আছে। দমদমের টাউন হল, যেটা আগে সিনেমা হল অরো হিসেবে চিহ্নিত ছিল, এই টাউন হলটাকে আমরা সম্পূর্ণভাবে সংস্কার করেছি। এখন এটা একটা খুবই ঝাঁচকচকে আধুনিক প্রেক্ষাগৃহ, যেখানে এই প্রেক্ষাগৃহটি নিয়মিত আমাদের বুকিং হয় এবং খুবই ভালো এখানে কাজ চলে। এছাড়াও আমরা ওই নাগেরবাজার বাস স্ট্যান্ডের আধুনিকীকরণের পাশাপাশি বাস, ট্যাক্সি, অটো, টোটো, ব্যাটারির জন্য আমরা ওখানে একটা স্থায়ী নির্মাণ স্ট্যান্ডের কাজ শুরু করে দিয়েছি। ওটাও অচিরে শেষ হয়ে যাবে। দমদমে দেখুন, এখন বৃষ্টি হলে, মানে খুব ভারী বৃষ্টি হলে এটা ঠিক যে 2-3 ঘন্টার জন্য জল জমে, কিন্তু আগে যে দমদম সম্পূর্ণ জলে অবরুদ্ধ হয়ে যেত, সেই অবস্থা এখন আর নেই। 2-3 ঘন্টার মধ্যেই জল নেমে যায়, এবং নিকাশি ব্যবস্থার একটা সংস্কার করা হয়েছে। বাগজোলা খালের পরিষ্কার এবং সংস্কারের কাজ আমরা খুবই এখানে ভালো করে করতে পেরেছি। আর যেটা আমাদের এখানে এই মুহূর্তে আমাদের এলাকায়, পুরো দমদম বিধানসভায় কত বেনিফিশিয়ারি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার তৈরি করা প্রকল্পতে আমরা তারও একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে আছে 53,742 জন। দমদমে সবুজ সাথী এই প্রকল্পের অন্তর্ভুক্ত বেনিফিশিয়ারির সংখ্যা হচ্ছে 26,000। খাদ্যসাথী পান এই দমদম বিধানসভা এলাকায় 1,92,000। ঐক্যশ্রী পান এই দমদম বিধানসভায় 30,000। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পান 8,500 জন।
বার্ধক্য ভাতা পান, এই মানবিক প্রকল্প পান 5,466টি, আর বার্ধক্য ভাতা পান 5,788টি। এই হচ্ছে মানে টোটাল আমাদের বেনিফিশিয়ারি সংখ্যা। বললাম এর বাইরেও আরও বেনিফিশিয়ারি আছে, সেগুলো আমি ধাপে ধাপে আপনাদের দিতে থাকব। স্বাস্থ্যসাথী এই মুহূর্তে কভার করছেন 63,000 জন এই দমদম বিধানসভায়, যা 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 প্রায় 42 কোটি এক্সপেন্ডিচারের খরচের আওতার মধ্যে পড়ছে। আর কন্যাশ্রী মানে এই 53,000 তো বললাম, এর খরচাটা হচ্ছে প্রায় 21 কোটি টাকা এই মুহূর্তে দমদমে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী তার বদান্যতায় দমদম বিধানসভা কেন্দ্র পাচ্ছে। পিকে গুহ রোড আপনারা জানেন যে দমদমের একটা খুবই বড় রাস্তা, যেটা মন্দির মসজিদ থেকে শুরু করে রাধা স্টেশনামা ক্রস করে দক্ষিণ দমদমের মানে প্রত্যন্ত জায়গায় অবধি চলে আসছে। এটা আমাদের খুবই একটা বড় রাস্তা, বড় সরণি। এটার পেছনে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার 13 কোটি টাকা মঞ্জুর করেছে রাস্তাটাকে সম্পূর্ণ সংস্কার করে, ঝাড়াই বাছাই করে, বাঁধাই করে রাস্তাটা যাতে বড় হয়। পথশ্রী প্রকল্পের অধীনে দমদম পুরসভায় এবং দক্ষিণ দমদম পুরসভায় যে রাস্তার কাজ চলছে, প্রায় সমস্ত রাস্তাতেই পথশ্রী এলাকার কাজ চলছে। 85টা রাস্তা আছে আমাদের দক্ষিণ দমদমে, তার মধ্যে 76টা এবং 110টার মধ্যে দমদম পুরসভায় 33টা রাস্তা ইতিমধ্যে অনুমোদিত হয়ে গেছে। এই 76+33 অর্থাৎ প্রায় 100টা রাস্তার কাজ এই মুহূর্তে দমদম বিধানসভায় চলছে। এছাড়াও আমরা যানজট কমাতে মন্দির মসজিদ গলি এবং নাগেরবাজার দমদম রোড বরাবর যে রাস্তা, সেই নির্মাণের কাজও খুব শিগগিরই সম্পন্ন হবে। আমরা দুটো পরিকল্পনা করেছি, যে একটা হচ্ছে দুটো ফ্লাইওভার, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাজেটে বরাদ্দ দিয়েছেন। এই দুটি কাজ আমরা আগামী দিনে আমরা ত্বরান্বিত করব। একটা হচ্ছে যে আপনারা জানেন যে HMVর সামনে থেকে একটা ফ্লাইওভার যেটা গিয়ে নামবে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের মুখে, এই একটা ফ্লাইওভার, এবং আরেকটি ফ্লাইওভার যেটা আমাদের আছে মানে ডায়মন্ড প্লাজার সামনে থেকে, যেটা সরোজিনী নাইডু কলেজ অবধি যে ফ্লাইওভারটি পড়ছে, তা সেটা আমরা মাঝখানে বাঁদিকে একটা ব্রেক এনে ওটা প্রাইভেট রোড অবধি নিয়ে যাওয়ার আরেকটি ফ্লাইওভার তৈরি করার আমরা পরিকল্পনা করছি, যেটা আমাদের সঙ্গে সরকারি কথাবার্তা হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি এটা আমাদের আগামী প্রতিশ্রুতি, যে এই ভোটে যদি আমাদের সরকার হয় তাহলে আমরা দমদমে এই দুটি কাজ আমরা বিশেষভাবে করব। অর্থাৎ যে কোনোভাবেই আপনারা যে কোনো সংস্কারের দিক বলুন, কাজ বলুন, স্কুল, কলেজ, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি বেনিফিশিয়ারি, এর সব দিক থেকে পশ্চিমবঙ্গ সরকারের মানে অনুগ্রহে বা তাদের দেওয়া প্রকল্পের সমস্ত সুযোগগুলো আমাদের দমদম করতে পেরেছে। এইটা আমাদের প্রাথমিকভাবে আপনাদের বলার ছিল। এই কাজ করেছি এবং আগামী দিনে এই কাজ করব। আরও যে স্কুলগুলোর ক্ষেত্রে যে উন্নীতকরণ, প্রায় সমস্ত স্কুলই এখন 12 হয়ে গেছে। যে স্কুল আমার এলাকায় খুব দুটো বিখ্যাত স্কুল হচ্ছে কিশোর ভারতী স্কুল এবং আরেকটি বিখ্যাত স্কুল হচ্ছে KK হিন্দু একাডেমি স্কুল। কিন্তু এর বাইরেও দমদম প্রাচ্যবাণী থেকে শুরু করে এই শিল কলোনি, এই দাগা কলোনি, এর অজস্র ছোটো ছোটো স্কুলও আছে। ওদিকে সুভাষনগর স্কুলও আমাদের খুব বিখ্যাত স্কুল। তো এই সমস্ত স্কুলেই গিয়ে আপনারা যদি দেখেন বা আপনারা যদি কোনো একদিন সময় করেন, আমি নিজেও যেতে পারি। স্কুলগুলো এখন সত্যিকারের এখানে ছাত্র সংখ্যা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু এর প্রত্যেকটি স্কুল কলেজে আমি এই গত 5 বছর ধরে বিভিন্ন অধ্যাপককে এর গভর্নিং বডির আমি মাথায় রেখেছিলাম, ফলে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে, এবং আপনারা জানেন প্রত্যেক শনিবার আমি দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার অফিসে আমি নিয়মিত বসেছি। ফলে আমার সঙ্গে এলাকার খুবই যাকে বলে নিবিড় জনসংযোগ সেটা স্থাপন হয়েছে। আজকে এই ওয়ার রুমেও আমার এই কর্মীরা এখানে আছেন, এরা খুবই ভালো কাজ করেছে। এই যখন SIR-এর নামে যখন বিজেপি এখানে ভোট কাটতে এসেছিল, আমাদের ভোটের সংখ্যা কত বাদ গেছে ফাইনালি রাজু? SIR-এ আমাদের SIR-এর ফলে গোটা বিধানসভায় মোট 8,000 নাম বাদ গেছে। আর তার আগে মৃত বা লেফট ওইটা কত হয়েছে? আর মানে 33,000 বাদ গেছে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটার, মানে মোট 41,000 ভোটার বাদ দিয়ে আমরা এই সামনের এই 26 সালের নির্বাচন আমরা লড়ব। বিরোধী দল নিশ্চয়ই তারা গণতান্ত্রিকভাবে এখানে লড়াই হবে। বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। আমি বলতে চাই যে আমি এই দমদমে লড়াই করতে এসেছি।
মুখ্যমন্ত্রীর এবং আমার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত টিকিট পেয়ে চতুর্থবারের জন্যে আমি এই 15 বছর ধরে কী কী পেরেছি আমি সে কথা বলবো, আর আমি কী কী পারিনি আমার সেটা বিরোধী প্রার্থীরা বলবেন। এই দুয়ের মধ্যে থেকে জনগণ যার কথা বিশ্বাস করবেন তারা তাকে ভোট দেবেন। আমার প্রার্থীদের বিরুদ্ধে কিচ্ছু বলেননি, তারা তাদের কর্মসূচি নিয়ে এসছেন, তাদের ম্যানিফেস্টো নিয়ে এসছেন। আমরা আমাদের কর্মসূচি, ম্যানিফেস্টো এবং আমাদের কাজই নিয়ে, আমাদের উন্নয়ন নিয়ে, উন্নয়নের কর্মযজ্ঞ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ কীভাবে সরকারি স্তরে দমদমে হয়েছে তার একটা সংক্ষিপ্ত খতিয়ান আমি আপনাদের দিলাম। এবার আপনারা যদি আমাদের কোনো প্রশ্ন করতে পারেন বা এখানে যারা আছে তাদেরও যদি কোনো প্রশ্ন করতে চান এখানে প্রশ্ন করতে পারেন, কিন্তু ওদের কাছে কোনো প্রশ্ন করলে আমি ভায়া প্রশ্নটা যাবে। বলুন। ঠিক আছে, তো এখানে আমাদের এখানে ফলস ভোটার নিয়ে আমরাও সেখানে পাহাড়ে দেওয়ার ব্যবস্থা করেছি। অত সহজ হবে না, এখানে হরিয়ানা মহারাষ্ট্রের মতো পালে পালে ট্রেনে করে বিহার বা গুজরাট থেকে লোক এনে ভোট দিয়ে দেবে, উত্তরপ্রদেশ থেকে ভোট দিয়ে দেওয়া হবে, এটা এত সহজ হবে না। আপনি কি কি কাজ হয়েছে, কি করতে চান বললেন। আপনি একটা এলাকাতে 15 বছর বিধায়ক রয়েছেন, এতে একটা সুবিধা হয়েছে আপনি কি কাজ করছেন সেটা দেখানোর সুযোগ যেমন থাকে, আবার একটা অসুবিধার দিকও আছে। যারা সমালোচনা করতে চান তাদের কাছেও একটা বলার থাকে যে 15 বছর উনি ছিলেন। আপনার কাছে এটা কি মনে হচ্ছে, 15 বছর এক জায়গায় থেকে আবার কন্টেস্ট করাটা এই দুটো মিলিয়ে সুবিধাজনক নাকি একটু কঠিন? ভালো প্রশ্ন এটা। 15 বছরে ঠিকই যে এক ধরনের মানে কি বলবো, এক ধরনের কমপ্লেসেন্সি তৈরি হয়, কিন্তু সেই কমপ্লেসেন্সিকে আমি গুরুত্ব দিইনি। আমি 15 বছরে এই এলাকায় বসেছি, 15 বছরে এখানে কাজ করেছি, অজস্র সাংস্কৃতিক অনুষ্ঠান এই দমদম জুড়ে আমরা করেছি। কখনো সেটা বইমেলা, কখনো খাদ্য মেলা, কখনো মার্গীয় সঙ্গীত, কখনো দমদম মেলা, কখনো যাত্রা মেলা, কখনো সঙ্গীত মেলা, এবং একই সঙ্গে একটা প্যারালালি উন্নয়নের কাজ, মানে আলো, রাস্তা, নিকাশি এর কাজও চলেছে। অর্থাৎ দু ধরনের পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে যে পরিবর্তন আপনি চোখে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মানে আলোকস্তম্ভ থেকে শুরু করে রাস্তা, ওভারব্রিজ, হাসপাতাল, স্কুল, এগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন, এটা বাইরের পরিবর্তন। আর একটা ভেতরের পরিবর্তন, মানে যেটা আপনার এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করার ফলে যে দমদম একসময় গুলিবারুদের দমদম বলে চিহ্নিত ছিল, সেটা এখন এই পরপর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পেনিট্রেট করে যাওয়ার ফলে, কখনো নাট্যমেলা, মুক্তধারা, এই ধরনের অনুষ্ঠান আমরা মানে এক ধরনের ভেতরে পরিবর্তনও ঘটাতে পেরেছি। অর্থাৎ একটা বাইরের পরিবর্তন ঘটেছে, একটা ভেতরের পরিবর্তন ঘটেছে। এখন মানুষ, এটাও ঠিক যে আপনি যেটা বলছেন 15 বছর আমার মুখ দেখেছে, তার একটা ক্লান্তি আছে। হ্যাঁ, এবার সেই ক্লান্তিকে মানে অতিক্রম করে তাঁরা আমায় ভোট দেবেন কি দেবেন না সেটা তো জনগণের ব্যাপার। কিন্তু আমি জনগণের জায়গা থেকে বলতে পারি যে আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে, মানে দলনেত্রীর প্রতিনিধি হিসেবে আমি আবার যা প্রচার করার আমি করব। আগামী 11 তারিখ আমাদের সেন্ট্রাল র্যালি দিয়ে, আমার 8 তারিখ নমিনেশন এবং আগামী 11 তারিখ আমার সেন্ট্রাল র্যালি হচ্ছে এই দমদম ইন্দিরা ময়দান থেকে ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত। আমরা পুরো দমেই প্রচার করব। গত 3 বার যেভাবে প্রচার আমরা করেছি সেইভাবেই আমরা প্রচার করব, এবং আমার পার্টির সমস্ত ছেলেমেয়েরা এই 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 ইতিমধ্যে উদ্দীপিত, এবং তারা বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রচার করছে। আর তারপর তো ফাইনালি মানুষ ডিসাইড করবেন। একটা প্রশ্ন, বিগত 3 বার যখন আপনি এখানে বিরোধী প্রার্থীদের কোনো মূল্যায়ন করব না, কেননা কে মানে নতুন দাঁড়াচ্ছেন বা ঘন ঘন বদলেছে কিনা যেটা আপনারা বলছেন, সেটা তো সে বাকি 2 বা 3 পার্টির ব্যাপার। তাঁরা তাদের কাদের প্রার্থী দাঁড় করাবেন এটা একান্তভাবেই তাদের চয়েস। তা তাদের মূল্যায়ন তো তাদের পার্টি ইতিমধ্যেই করেছে যে কাকে রাখবেন না কাকে দেবেন। তো সেখানে ওদের পার্টির মূল্যায়ন ওদের প্রার্থীর জন্য, ওনাদের প্রার্থীর জন্যেই সেটা লাগু হবে। এখানে বাড়তি করে আমার মূল্যায়ন করার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করছি না, অপ্রাসঙ্গিক। দাদা 15 বছর দেখা গেছে দমদমে ধর্মের মেরুকরণ চলবে না। দমদমে মূলত এটা একটা মানে মধ্যবিত্ত এরুডাইট এলাকার লোকজন যেমন আছেন, কলোনির মানুষেরাও আছেন, অবাঙালি অধ্যুষিত অঞ্চলও আছে, আবার খুবই সামান্য 0.1% সংখ্যালঘু মানুষও আছে। ঠিক আছে, এখানে আমরা সমস্ত অনুষ্ঠান একসঙ্গে করি। যারা ধর্মের মেরুকরণ করতে চাইছেন তাদের বলুন, এখান থেকে আমরা এখন শীতলা পুজোয় পান্তা ভাত খেতে যাবো। ঠিক আছে, গোটা এলাকার মানুষ একসঙ্গে বসে আমরা পান্তা ভাত খাবো। তাই ধর্মের মেরুকরণ না করে বরং ওনাদের বলুন আমাদের সঙ্গে সে একটু পান্তা ভাত খেতে। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে ভুল প্রচার, সাম্প্রদায়িক প্রচার না করে আসুন, এই শীতলা পুজোয় অংশগ্রহণ করুন। এটা একটা লোকায়ত দেবী। এই লোকায়ত আমরা যেমন মানে যাকে বলে বৈদিক দেবীর প্রতি সম্মান জানাই, তেমনি লোকায়ত দেবদেবীর প্রতিও আমরা সম্মান জানাই। আমরা সব ব্যাপারেই আছি। আবার আমরা
ঈদের সময় গিয়ে আমাদের সংখ্যালঘুর যে 0.1% আমাদের এখানে আছেন মাইনরিটি, তাদের ওখানেও যাই। এখানে প্রচণ্ডভাবে সচেতন লোকজনের বাস। এখানে ছট পুজোয়, হ্যাঁ, এই যে হারিন্দার আমায় মনে করালেন, ছট পুজো, এই যে আমাদের যে অবাঙালি অধ্যুষিত এলাকায় যে ছট পুজো হয়, হ্যাঁ, ধোবা পুকুরে, দমদমে ধোবা পুকুরে যে ছট পুজো প্রত্যেকবার হয়, প্রত্যেকবারই সেখানে আমি যাই। তাহলে ছট পুজো বলুন, দুর্গা পুজো বলুন, শীতলা পুজো বলুন, গণেশ পুজো বলুন, এমনকি হনুমান পুজো বলুন, জয় মাতাজি পুজো বলুন, সব জায়গাতেই মানুষ দমদমে আমায় দেখেছে, আমাকে পেয়েছে। তো এখানে এবং আমি সেখানে কোনো ধার্মিক লোক হিসেবে যাইনি, কিন্তু আমি সেখানে জনপ্রতিনিধি হিসেবে গেছি। আমি জনপ্রতিনিধি হিসেবে মনে করি যে আমার কোনো ধর্ম থাকা উচিত নয়, আমার সমস্ত ধর্মতেই আবার একই সঙ্গে পার্টিসিপেট করা উচিত, অংশগ্রহণ করা উচিত। আমি সিপিএমের মতো বলবো না যে আমরা নাস্তিক, আমরা মন্দিরেও যাব না, আমরা মসজিদেও যাব না। আমি গভীরভাবে মনে করি সমস্ত মানুষের, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার গণতান্ত্রিক অধিকার হচ্ছে সমস্ত ধর্মের তার যে চর্চা, প্র্যাকটিস করা তার অধিকার আছে, এবং তার সেখানে জনপ্রতিনিধি হিসেবে আমিও সেই সব জায়গায় গিয়ে তার পাশে দাঁড়ানোর, তাকে ওই শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর আমার অধিকার আছে। দাদা বললেন দুটি সরকারি বাস ওখানে আছে। এবার সরকারি বাসের ক্ষেত্রে এটা ঠিক যে মাঝে একবার বন্ধ হয়ে গেছিলো, তারপর আমি দপ্তরে বলে সেই সরকারি বাসটা আবার চালু করিয়েছিলাম। এটা ওই আমাদের 4 নম্বর ওয়ার্ড থেকে, আমাদের ওখানে এই 2 নম্বর ওয়ার্ডের লাগোয়া বাস স্ট্যান্ডের ওখান থেকে ছাড়ে। ওই বাসটা তো চলছে। বাস স্ট্যান্ডের একটা সংস্কার দরকার, সেটা আমরা করব। কিন্তু রাত্রে দেখা যাচ্ছে বাসের সংখ্যা অত্যন্ত নগণ্য, এবং রাত্রে একটা হ্যাঁ, বাসের সংখ্যা কমে গেছে, সেটা যাতে আরও বাড়ানো যায় রাত্রের দিকে, সেটা আমরা চেষ্টা করব। বলছি অতটা দমদম এবং গোটা রাজ্যের নিরিখেই আজকে 4 তারিখ, 1 মাস পর আজকে রেজাল্ট, এখনো যে এত মানুষ অপেক্ষা করছেন তারা ভোট দিতে পারবেন। এর বিরুদ্ধে মানুষের অসন্তোষ কোন পর্যায়ে গেছে, সবাই হয়তো রাস্তায় নামছেন না, কিন্তু বিজেপি সুকৌশলে যেটা করেছে এবং হয়তো সেটা করবে, যে আপনার ভোট দিতে না পারলে আপনি সামনে এবার নাগরিক নন কিছুদিন পরে। এই যে ভীতিটা তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে, অর্থাৎ এসআইআরের সঙ্গে সিএএকে সুকৌশলে জুড়ে দেওয়া। মানে আপনার দেখুন, গণতন্ত্র কি বলে, আপনি ভোট দিতেও পারেন, আপনি ভোট নাও দিতে পারেন, আপনার ভোট না দেওয়ারও অধিকার আছে। আপনার তালিকায় যদি নাম নাও থাকে, তার মানে আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্যান্য যে পাসপোর্ট ইত্যাদি যে পরিচয়পত্রগুলো, সেগুলো বাতিল হয়ে যায় না। কিন্তু বিজেপি যেটা সুকৌশলে করছে, যে এরা বলতে চাইছে আপনি যদি আপনার নাগরিক নথিতে যদি নাম না থাকে, তাহলে বাকিগুলো কেটে যাবে। এই যে একটা ভীতির, একটা ভয়ের বাতাবরণ একটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করা, একটা ভয় দেখিয়ে মানুষকে প্রায় গানপয়েন্টে বন্দুক নিয়ে গিয়ে ভোট দেওয়াতে বাধ্য করা, এটা নিশ্চয়ই মানুষ দেখছেন। এবং আমার নিজের ধারণা যে মানুষ এটা এতটাই তিতিবিরক্ত এবং মরিয়া হয়ে আছে, এখন সবাই বুঝতে পারছেন যে গোটা পশ্চিমবঙ্গে দিদি ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো গতি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো অন্যথা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো মুখ এখানে সুপারসিড করতে পারে না, সেটা মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে। আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তো এই কথাটা তো আমি, আপনার হয়তো খেয়াল করেছেন যে আমাদের পার্টি অফিস দলীয় দপ্তর থেকে আমি একাধিকবার দলীয় প্রতিনিধি হয়ে, আমি যেহেতু পার্টির অন্যতম স্পোক্সপারসনও বটে, সেখানে একাধিকবার আমি মানে এই প্রসঙ্গ তুলেছি যে কিভাবে সাংবিধানিক বডিগুলোকে ভেঙে চুড়ে নির্বাচন কমিশন এবং বিজেপি পার্টি অফিস কীভাবে এক করে দেওয়া হচ্ছে। তার সবথেকে বড় উদাহরণ তো আমি পার্টি অফিস থেকেই বলেছিলাম আমরা, যে কেরালে আমরা দেখা গেছে যে নির্বাচন কমিশনের যে নথি, তাতে বিজেপি পার্টি অফিসের, স্থানীয় বিজেপি পার্টি অফিসের স্ট্যাম্প, ওরা পরে ওটা ক্ল্যারিক্যাল এরার বলে, কিন্তু ওই এরারটা আসলে ক্ল্যারিক্যাল এরার না, এটা ওদের ক্লাসিক্যাল মেন্টালিটি, যে অন্যান্য যে কনস্টিটিউশনাল বডি আছে সেগুলোকে ভেঙে চুড়ে দিতে হবে এবং সেটাকে বিজেপির তলায় লীন করে দিতে হবে। এই আরএসএস বিজেপির মিলিতভাবে যেভাবে ভারতবর্ষের সবকটা ডেমোক্রেটিক যে সৌধগুলো আছে, যে পিলারগুলো আছে, সেই সৌধগুলোকে সম্পূর্ণ ভেঙে ধ্বংস করে দিচ্ছে এবং মানুষকে তারা মানে গরু ছাগল বলে মনে করছে। মনে হচ্ছে যে কেউ কিছু না, মানে সমস্তভাবে প্রায় সমস্ত কিছু বিজেপি দখল করে নিয়েছে, কিন্তু মানুষের প্রতিরোধও চলছে। আগামী দিনে মানুষের প্রতিরোধ কোন জায়গায় যাবে? দেখুন, ভারতবর্ষ মানে কি বলবো, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর তনয়ার তৈরি করা ইমার্জেন্সি জরুরি অবস্থা অবধি মানেনি। হ্যাঁ, তাই এটা জরুরি অবস্থার থেকে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ চলছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু রাস্তায় মানুষ নামবে। মালদায় কালিয়াচকের ঘটনায় 7 দিন আগেই জেলা শাসককে চিঠি মনে হয় না, কেননা কোনো প্রশাসনটাই আর মুখ্যমন্ত্রীর হাতে নেই। যেখানে প্রশাসন মুখ্যমন্ত্রীর হাতে নেই,
মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে রাজ্যের প্রধান যারা আমলা এখন নতুনভাবে এই নির্বাচন কমিশনে কলমের গুঁতোয় এসে বসেছেন, তাদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অবধি করেন না। এটা মুখ্যমন্ত্রীর আপনার রাজনৈতিক বক্তৃতা আপনারা নিশ্চয়ই পেয়েছেন এর মধ্যে। তাহলে মুখ্যমন্ত্রীর যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, রাজ্যে যদি কোনো অশান্তি হয়, মুখ্যমন্ত্রী কী করে তার দায় নিতে পারেন? মালদায় তো তদন্তও চলছে নাই। আমি আপনাকে একাধিক ছবি দেখাতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনকার বিরোধী দলনেতার ছবি। তার মানে তিনি কি এখন তৃণমূল? তা তো নয়। 15 সালে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি থাকতে পারে, 21 সালে ইটাহারে তিনি মিম প্রার্থী, এবং এই মিম কাদের হয়ে ভোট কাটুয়ার কাজ করে গোটা ভারতবর্ষ জানে। কাদের সঙ্গে তার সেটিং, বিজেপির সঙ্গে মিমের সেটিং এতটাই, এবং তারা এখানে হুমায়ুনের হাত ধরে এখানে ভাবছে সাম্রাজ্যের, তৃণমূল সাম্রাজ্যের অবসান ঘটাবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। জেনে রাখুন, মিমকে আমরা এই ভোটে মানুষ হিমঘরে পাঠিয়ে দেবে। মিম চলে যাবে কোল্ড স্টোরেজে, হিমঘর। মিম যাবে হিমঘরে। হ্যাঁ, তো এখানে কোনো সুবিধেই হবে না। আর দুটো স্ট্রে ইনসিডেন্ট, যদিও একটা বহরমপুর, একটা জীবনতলায়, বিচার করে দেখছে, খতিয়ে দেখছে। আমি যেহেতু এখন মূলত দমদম নিয়ে ব্যস্ত এবং দমদম নিয়ে আমি প্রচার করছি, এটা পার্টি নিশ্চয়ই কোনো স্টেপস নিয়েছে, এইটুকু পার্টির যে গঠনতন্ত্র সেখান থেকে আমি বলতে পারি।